তো বন্ধুরা, আজকে তোমরা যে ব্লগটা দেখবে সেটা হলো রাজবল হাট শ্বেতকালী মন্দির। এটা হলো মন্দিরটা দৃশ্যমান এবং খুব সুন্দর মন্দির। কিন্তু আমি আজকে ব্লগের প্রথমেই কেন এলাম এরকম করে, তো আসার কারণ যেটা হলো, আমি যেভাবে গেছি তোমরা যদি আর 4-5 দিন পরে যাও তোমরা কিন্তু সেই প্রবলেমটা ফেস করবে না যেটা আমি করেছি। আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো হরিপাল স্টেশন থেকে ডাইরেক্ট মন্দির অবধি যাবার বাস এবং ট্রেকার দুটোই কিন্তু আছে, এখনও চলে এবং পরেও চলবে। কিন্তু আমি যে টাইমে গেছি সে সময় রাস্তার কাজ হচ্ছে, তাই জন্য মন্দির থেকে 2 কিলোমিটার আগে অবধি আমাকে নেমে যেতে হয়েছে এবং ওখান থেকে আবার আমাকে টোটো ভাড়া করে 20 টাকা ভাড়া এক্সট্রা দিয়ে আমাকে মন্দির অবধি যেতে হয়েছে। তো আমি যখন ভিডিওটা দেবো বা তোমরা যখন দেখবে, তার আশা করব 3-4 দিন পর যদি তোমরা এই ব্লগটা মানে ঘুরতে যাও জায়গাটাতে আমার ব্লগ দেখে, তো তোমাদের এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে না। সেই জন্যই আজকে আমি ভিডিওটার প্রথমেই এলাম এবং এসে তোমাদের জানিয়ে রাখলাম। তো সমস্ত ডিটেলস কীভাবে গেলাম, কোথা দিয়ে কীভাবে যেতে হবে, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিচ্ছি, সেটা দেখতে থাকো, জানতেই পারবে সমস্ত কিছু। কিন্তু আমি রেকমেন্ড করব আর 4-5 দিন পর তোমরা যেন যাও, তাহলে রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে তোমরা ডাইরেক্ট কিন্তু যেতে পারবে মন্দির অবধি। তো অবভিয়াসলি ভিডিওটা এবার দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। তো আজকের ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, আর দিন বেশ বাইরে বাইরে ঘুরেছি একটু। তো আজকে একটা মন্দির পরিদর্শনে যাচ্ছি, যেহেতু আজকে হলো বছরের শেষ অমাবস্যা, পৌষ মাসের শেষ বা পৌষ মাস পড়লো আর এটাই নাকি বছরের শেষ। তো সেই জন্য সেই উদ্দেশ্যে আমাদের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় একটা শ্বেতকালী মন্দির আছে, রাজবল্লভপুর। তো সেই মন্দিরে শ্বেতকালীতে দর্শন করতে আজকে আমরা যাচ্ছি। তো চলো ব্লগে থেকো, ব্লগটা শেষ অবধি দেখো। আর আশা করছি তোমাদের এর আগের বেলানগর বা কর্ণসুবর্ণর ব্লগগুলো ভালো লেগেছে। তো আজকের ব্লগটাও আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো বেরোই এখন। আজকে একদিন ধরে তো দমদম স্টেশন দিয়ে যেতাম, তো আজকে কিন্তু রুটটা একটু চেঞ্জ হচ্ছে। আজকে যাবো আমরা হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগ বা গোঘাট লোকাল যেগুলো রয়েছে সেই ট্রেনগুলো ধরে। তো চলো এখন বেরোই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, দিয়ে বেরিয়ে কথা হচ্ছে। চলো বেরোনো যাক। সারা ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো আমাদের এই হাওড়া রেল স্টেশন। তো তার মধ্যে এই মেট্রো কানেক্ট করাতে যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হয়েছে যে কোনো সময় সকালবেলা আসো আর বিকেলে কোনো সময়তেই ভিড় কমে না। তো চলো এখন আমরা হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাই। আপ 37323 তারকেশ্বর লোকাল আজকের আমাদের গন্তব্য। এই ট্রেনে করেই যাব আমরা। ডিসপ্লে বোর্ডে আজকের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেলেও ট্রেন কিন্তু তখনও আসেনি। তো আমি দাঁড়িয়েছিলাম মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর পর দেখি ট্রেন ঢুকছে। তো এটা হলো ডাউন তারকেশ্বর লোকাল, যেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। মানে প্রচুর মানুষ কিন্তু এখন আমাদের এই হাওড়া কলকাতায় আসছে কাজের জন্য বা বিভিন্ন দরকারে তারা আসছে হয়তো। তো ট্রেন ঢুকে আমি ট্রেনে উঠে বাকি যাচ্ছি কোথায় সমস্ত কিছু ডিটেলস আমি দিচ্ছি। তো চলো দেখতে থাকো অবশ্যই। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, তো ট্রেনে উঠে বসার সিট ভালোই পেয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি হলো হরিপাল। এখান থেকে অর্থাৎ হাওড়া থেকে হরিপাল যাওয়ার ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতো, আর ভাড়া লাগলো 10 টাকা। তো 40 কিলোমিটার যেতে 10 টাকা, এটা একমাত্র ইন্ডিয়ান রেলেই সম্ভব কিন্তু। তো চলো এখন যাওয়া যাক হরিপালের উদ্দেশ্যে, গিয়ে বাকিটা বলছি। বন্ধুরা এসে পৌঁছলাম হরিপাল। এখান থেকে বাইরে যাব, বাইরে দিয়ে দেখছি টোটো ট্র্যাকার বা বাসে করে যাওয়া যায় রাজবল হাল্ট। তো এখন যাব রাজবল হাল্টের উদ্দেশ্যে। এটা হলো 1 নম্বর স্টেশন। এই 1 নম্বর স্টেশনের পিছন দিক দিয়েই হলো যাওয়া যাবে বাইরের দিকে, এবং ওখান থেকেই আমরা ট্রেকার বা বাসে করে যাব রাজবল হাল্টের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। জানিয়ে দিই 9 নম্বর বাস একদম হরিপাল স্টেশন থেকে নেবে। 9 নম্বর বাস ধরলেই একদম সোজা চলে আসতে পারবে তোমরা এই রহিমপুর। যদিও 2-3 দিন রাস্তা বন্ধ থাকে, রাস্তা বন্ধ যদি খুলে দেয় ডাইরেক্ট তোমরা চলে যাবে রাজবল হাট মন্দির অবধি। বাস আমাদের নামিয়ে দিল রহিমপুর। এই যে মোড়টা দেখতে পাচ্ছ আমার পিছনে, এটাই হলো রহিমপুর মোড়। এখান থেকে আবার আমাদের টোটো করে যেতে হবে রাজবল হাল্ট মন্দির অবধি। তো চলো এখন টোটো ধরে যাব রাজবল হাল্ট মন্দির অবধি। তো বন্ধুরা এখন আমরা চললাম রাজবল হাল্ট মন্দিরের উদ্দেশ্যে। রহিমপুর থেকে 20 টাকা দিয়ে টোটো করে এখন যাচ্ছি
মন্দির। তো রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য সত্যি কিন্তু যাত্রাপথটাকে যথেষ্ট উপভোগ্য করে তুলেছিল। তো চলো এখন যাই মন্দির গিয়ে আবার বাকিটা বলছি। তো বন্ধুরা, এই হলো মায়ের মন্দিরে মেন প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনাদের মন্দিরের দিকে যেতে হবে। 100 মিটার মতো গেলেই হয়ে যাবে মন্দির। আর এই হলো রাস্তা, এই দিক থেকেই আমি এসছি এই টোটোর মাধ্যমে। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো উদয়নারায়ণপুর। তো বাসে করে এলে এখানেই আপনারা নামবেন। তো আমরা এখন ভেতরের মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকে এরপরে যে প্রবেশদ্বার আছে সেখানের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো যেতে যেতে কিন্তু ভালোই লোক, এমনিতেই পৌষকালীর দিন, তো লোক কিন্তু ভালোই ছিল এখানে। যে আমি ভেবেছিলাম যে এতটা দূরে হয়তো লোকজন আসে না, কিন্তু লোকজন কিন্তু বেশ সমাগম কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। তো লোকজনের এই ভিড় দেখেই আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, কারণ যথেষ্ট পরিমাণে মহিলারাও এসছে এখানে পুজো টুজো দিতে। তো এই হলো মন্দিরের বাইরেটা দিয়ে দেখলাম যে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পুজোর ডালা, পুজোর সামগ্রী যেগুলো হয় সেগুলো দিয়ে যারা পুজো দেয় সেই ডালার কিন্তু প্রচুর দোকান রয়েছে। তার মধ্যেই অন্যতম একটা দোকান থেকে আমি ডালা নিয়েছিলাম, তো সেটা দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর দেখুন এই যে লোকজন কিন্তু প্রচুর পরিমাণে এসছে, এত ভিড় আমি বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে, কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় কিন্তু ছিল। তো এবার আমি একটা দোকান যাচ্ছি, তো দোকান থেকে আমি নিয়েছি ডালা, মোটামুটি ওই দোকানে কাকুর থেকে আমি সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, উনি বলবেন সমস্ত কিছু। তো দেখতে থাকুন ভিডিওটা। ডালা কত গো? ডালা 50 টাকা আছে, 50 আছে, 100 আছে, গামছা দিয়ে 151 আছে, শাড়ি দিয়ে 501 টাকা আছে, 14 হাত শাড়ি দিয়ে 51 টাকা। বলুন কি নাম হবে? শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল। মন্ডল। জুতো খুলবে কেন? হ্যাঁ খুবই। কাকুর থেকে তোমরা জানতেই পারলে কত কি ডালা রয়েছে। তো এবার আমি ডালা নিয়ে 51 টাকার ডালা নিয়ে আমি এখন যাচ্ছি মন্দিরের মধ্যে পুজো দিতে। তো এখানেই জুতো খুললাম। মন্দিরের ভেতরেও জুতো খোলার জায়গা আছে, তো যারা পুজো দেবে না তারা কিন্তু মন্দিরের ভেতরেও জুতো রাখতে পারো। এই যে সামনে নাট মন্দির রয়েছে, এই নাট মন্দিরের সামনে কিন্তু জুতো রাখা যায়। তো দেখতেই পাচ্ছ কি লাইন, প্রচুর লাইন কিন্তু পড়েছে। তো আমাকেও সেই লাইনেই দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে এখন আমি দেবো পুজো দিয়ে মন্দিরে মায়ের দর্শনও করাবো। এই দেখো নাট মন্দিরের সামনে কিন্তু জুতো অনেকে খুলে রেখেছে। আর এই মন্দিরের মেন মন্দির তো রয়েছে, মেন মন্দিরের পাশে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। ছোট ছোট এই যে মন্দিরগুলো, এগুলো কিন্তু সবকটাই মোটামুটি শিবের বিভিন্ন রূপের মন্দির, বিভিন্ন রূপে শিব এখানে আছে এবং তারই মন্দির কিন্তু এইগুলো। তো চলো এবার লাইনে দাঁড়িয়ে এখানে ওই পুজোটা দিয়ে বাকি ডিটেলস আরও কি রয়েছে সেগুলো বলছি। আর আরেকটা যে তথ্য সেটা জানিয়ে রাখি, সেটা হলো এখানে কিন্তু দুপুরবেলা এলে 1:30 থেকে ভোগ খাওয়ায়। তো আমি ভোগটা খাইনি, কারণ আমার ফেরার অসুবিধা হয়ে যেত। তো তোমরা যদি আসো অবশ্যই ভোগটা খাও। এখানে কিন্তু ভোগে চিংড়ি মাছ দেয়, মা কিন্তু চিংড়ি মাছের ভোগ দেয় এখানে। আর ভোগের জন্য তোমাদের এই যে বাইরে কাকুর থেকে এনাদের থেকেও তোমরা কুপন পেয়ে যেতে পারো। 30 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই ভোগটা খেতে পারো। আর এই ভোগটা কিন্তু 1:30 থেকে শুরু হয়। 1:30টার সময় এই ভোগের আয়োজন বা ভোগের সাজ সরঞ্জাম সকাল থেকেই শুরু হলেও ভোগ খাওয়ার সময় হলো 1:30। তো যারা ভোগ খেতে চাও তারা এই টাইমটা কিন্তু দেখে নিতে পারো তোমরা কেমন আসবে। 1:30 থেকেই কিন্তু ভোগের সূচনা হয়। তো দেখতে থাকো এবার বাকি কি ডিটেলস আছে আমি দিচ্ছি আরও। বন্ধুরা, ডালার মধ্যে কি রয়েছে সেটা দেখিয়ে দিই। একটা আলতা সিঁদুর, একটা কাপড়, লাল কাপড়, একটা ধূপ, একটা মোমবাতি, আর এই যে প্রসাদ, এই প্রসাদের বাক্স, এর মধ্যে গুজিয়া রয়েছে। এই গুজিয়া হলো প্রসাদ। আর একটা ছোট্ট বালা টাইপের কি ছিল সেটা বলতে পারছি না, বালা মতো লাগলো। তো এই ছিল এই ডালাতে। লাইন যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে আছে সেটা বলবো না, মোটামুটি চলমানই লাইনটা চলছে। আর এখানে পুজোর কিন্তু একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা হলো এই যে সামনে সমস্ত লাইন দিয়ে মন্দিরের সামনে যাবে, গর্ভগৃহের সামনে যখন যাবে, তো ওখানে ডালাটা পুরো নিয়ে নিচ্ছে। ডালাটা নিয়ে নেওয়ার পর তোমাকে সরে যেতে হবে। পাশে দুদিকে দুজন করে লোক বসে আছে, তারা 21 টাকা করে দক্ষিণা নিচ্ছে। নিয়ে এসে তাদের সামনে বড় একটা ডালায় দিচ্ছে। এই ডালাতে করে আবার তোমাদের ওই প্রসাদটা দিয়ে দিচ্ছে, বাকিটা সমস্ত কিছু ফেরত দিয়ে দেবে।
মন্দির দর্শন করে এখন আমরা পাশের একটা ছোট্ট মতো গলি টাইপের বা দরজা আছে, সেই দরজা দিয়ে ঢুকেই আশেপাশে কি রয়েছে সেটা দেখতে এলাম। তো এই যে ঢুকলাম পাশের রাস্তাটা দিয়ে, এখানে কিন্তু যে বড় দালান রয়েছে, এই দালানেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। তো ভোগ খাওয়ানোর আগে নিয়ম হলো মায়ের ভোগ যায়, মায়ের ভোগটাই কিন্তু প্রসাদ রূপে কিছুটা আমাদেরও দেওয়া হয়। তো এটাও জানিয়ে রাখলাম আপনাদের। তো আর দেখি কি রয়েছে, এই যে বাঁদিকে দেখছেন এটা রয়েছে একটা বন, এই বনেই নাকি বিভিন্ন রকম গাছপালা এখানে দেওয়া হয়। তো এখানে গাছপালা রয়েছে কিন্তু বনটা এখন বন্ধ রয়েছে, তো আমরা বনের ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দর্শন করলাম। আর এই যে সামনে যে দেখছেন কূপটা, এখানেই কিন্তু সবাই ধূপ তারপরে হলো আপনার মোমবাতি সেগুলো জ্বালিয়ে কিন্তু এখানেই দেওয়া হয়। আর এই ডান দিকে হলো নাট মন্দির, যেটা দেখতে পাচ্ছেন নাট মন্দির। আর এই যে বললাম যে এগুলো সবকটা হলো শিবের কি বলবো শিবলিঙ্গ বা শিবের মন্দির রয়েছে। তো তার মধ্যে একটি অন্যতম মন্দিরে আমি কিন্তু ঢুকলাম, যেটা দর্শন করব এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখুন এটা একটা কিন্তু শিবলিঙ্গ এবং শিবের মূর্তি রয়েছে এখানে। সামনে এগোচ্ছি, সামনে দেখছি আর কি রয়েছে। তো নাট মন্দির থেকে একটু এগোলেই সামনে একটা বড় দালান রয়েছে, এই দালানের মধ্যে প্রচুর মানুষ ঘোরাফেরা করছে, হয়তো এরা অনেকের মধ্যেই হয়তো এরা ভোগ খাবেন। তো পিছনেই এই যে পুকুরটা রয়েছে, তো এই পুকুরে নাকি বলা হয় প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে। আগে জানিয়ে রাখি এখানে কিন্তু মেয়েদের এবং ছেলেদের কিন্তু আলাদা ঘাট, আর মহিলারা যদি এখানে আসেন তো মহিলা যদি স্নানও করেন তো স্নান করার জন্য চেঞ্জিং রুম কিন্তু রয়েছে, তো চেঞ্জ করতে কোনো অসুবিধা হবে না। আর দ্বিতীয় যে কথাটা, এই পুকুরকে নিয়ে নাকি একটা লোককথা প্রচলিত রয়েছে। সেই লোককথা হলো রোজ রাত্রিরে নাকি মা এখানে এসে স্নান করেন, তাই জন্য এই পুকুরটাকে কিন্তু অনেক পবিত্র মনে করা হয়। এবং এই পুকুর থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে শুধু এই স্নান করতে, যে তাদের হয়তো রোগ ব্যাধি দূর করা যাবে। তো এই একটা লোককথা কিন্তু এই মন্দির নিয়ে রয়েছে। আর জানিয়ে রাখি এই মন্দিরটা কিন্তু প্রচুর পুরানো, প্রায় 800 বছরেরও বেশি পুরানো। এখানকার সাধারণ লোকের সাথে কথা বলে যতটুকু জানলাম প্রায় 800 বছরেরও শতাধিক পুরানো। আর মন্দিরটাতে যথেষ্ট পরিমাণে কিন্তু রক্ষণাবেক্ষণ করে, এখানে মন্দির কর্তৃপক্ষ কিন্তু খুব ভালো রকমই এটার রক্ষণাবেক্ষণ করে রেখেছে। আর এখানে দেখুন প্রচুর মানুষ এসছে, তারা কিন্তু এখানে যারা বসে আছে এরা কিন্তু সকলেই কিন্তু ভোগ খাওয়ার জন্যই অপেক্ষা করে রয়েছে। আর সামনে নাট মন্দির রয়েছে, নাট মন্দির থেকে কিন্তু মায়ের দর্শনও কিন্তু যদি আপনারা পুজো না দেন তো নাট মন্দির থেকেও কিন্তু দর্শন করা যায়। আমি কিন্তু নাট মন্দিরে উঠেও কিন্তু দেখেছি এখান থেকেও দর্শন করা যায়। আর মন্দিরে যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের আগমন ঘটে। প্রায় 500 থেকে 600 পার ডে এখানে নাকি মানুষ ভোগ খায়। আর দেখুন আমি নাট মন্দিরের কাছ থেকেই মন্দিরে দর্শন করছি, তো ক্যামেরা থেকে খুব একটা যে বোঝা যাচ্ছে তা নয়। এই ঠাকুরমশাই আসছে, এই যে ঠাকুরমশাই সামনে যে প্রসাদগুলো যারা পুজো দিচ্ছে তাদের প্রসাদগুলো একটা বড় ডালায় করে নিয়ে যাচ্ছে, করে মায়ের সামনে পুজো দিয়ে আবার সেই ডালা ফেরত দিয়ে দিচ্ছে। আর এই যে দূর থেকে নাট মন্দিরের সামনে থেকে কিন্তু এই মন্দিরের মায়ের দর্শন আমি করালাম আপনাদের। তো চলুন এবার যাওয়া যাক আর কি কি রয়েছে। মোটামুটি আর তেমন কিছু নেই, এই যা দর্শনীয় স্থান এখানেই সবই দেখালাম আপনাদের। বন্ধুরা খরচাটা জানিয়ে দিই। তো হাওড়া থেকে হরিপাল অবধি আসতে আমার 10 টাকা ভাড়া লেগেছে। হরিপাল থেকে এই মুহূর্তে ডাইরেক্ট এই রাজবলহাট অবধি বাস বা ট্রেকার আসছে না, তো 2-4 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে গেলে তখন কিন্তু ডাইরেক্ট আপনারা পেয়ে যাবেন 30 টাকার বিনিময়ে বাস অথবা ট্রেকার করে চলে আসতে পারেন রাজবলহাট। মোটামুটি 40 টাকার মধ্যে আপনার কিন্তু 1 ফিটের ভাড়া হয়ে যাবে। ভিডিওটা শেষ করার একটা ইনফো দিয়ে দিই, আপাতত 3-4 দিন এইদিকে না আসাই ভালো। এখন এখানে রাস্তা হচ্ছে, তো ওই জন্য ডাইরেক্ট বাস নেই। বাস পুরো মন্দির অবধি আসে, কিন্তু রাস্তা হওয়ার ধরুন এই আমার পিছিয়ে রাস্তা পুরো হচ্ছে। তো 3-4 দিন পর রাস্তাটা পুরো খুলে যাবে, তখন কিন্তু ডাইরেক্ট হরিপাল স্টেশন থেকে বাস পুরো এত অবধি চলে আসে। তো এটাই ইনফো দেওয়া ছিল 2 দিনে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।